আসসালামু আলাইকুম। বাংলাদেশের নিউজগুলো এমনভাবে নিউজ করতেছে যে এরদোগানের বোধহয় পতন হয়ে গেছে, ঠিক আছে। তো ভাবলাম আমিও আসলে আমার মতামতটা দিই যে আসলে এরদোগানের পতন হবে কি না। চরমভাবে উত্তেজনা এখন বর্তমানে আপনার তুরস্কের ভিতরে। সে জায়গায় গতকালকে যে ঘটনাগুলো ঘটছে, ঘটনাগুলো খুবই আপনার খারাপ। এবং এই জায়গা থেকে আপনি দেখেন যে সে জায়গায় তারা ইয়েতে আক্রমণ করছে আপনার এই যে সুলতান সুলেমান, তাদের যে পারিবারিক কবরস্থান বা তাদের যে এই যে সুলেমানিদের যে একটা তাদের বাবা মায়ের কবর, তারপর আপনার তাদের বোনের কবর, ওই জায়গায় একটা কবরস্থান আছে, সেই জায়গায় তারা আক্রমণ করে কবরস্থান ভাঙচুর করছে। তারপর সেখানকার অবস্থিত একটা আপনার ইয়ে আছে মসজিদ, সেই মসজিদেও তারা আক্রমণ করছে এবং মসজিদে আক্রমণ করেও তারা আপনার অনেকে বলে প্রসাবনা কি করছে মসজিদের ভিতরে। তো মোটামুটি বোঝাই যাইতেছে আসলে এই আন্দোলনটা কোনো মুসলমানদের না, মুসলমানরা হয়তো না বুঝতে এই আন্দোলনের ভিতরে অংশগ্রহণ করতে পারে। হয়তো এই যে আপনার আতাতুর্কের যে আপনার বাহিনী টাহিনী বা তার যে সমর্থক টমর্থক, এরা কিছু মুসলমান হইতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এই আক্রমণটা হইতেছে আপনার সেই যে জামাল পাশা না কামাল পাশা, সেই কামাল পাশার আসলে আপনার লোকজন, যাদের নেতৃত্বে সেই উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছিল। তো এই কামাল পাশার লোকজন, অনেকে বলে কামাল পাশা নিজেও ইহুদি, কারণ তার মামা বাড়ির সবাই ইহুদি এবং মামা বাড়িতে থেকে তিনি বড় হয়েছেন। তো অনেকে বলেন ইহুদি। তো বোঝাই যাইতেছে যে ইহুদির একটা অংশ এখানে আছে। এবং বিশেষ করে তুরস্কের ভিতরে যে সকল আপনার যে ইয়ে আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যত রকমের আপনার ইহুদি দমন করা হয়েছে এই যে বিশেষ করে ইউরোপীয় জায়গাগুলো থেকে, সব জায়গা থেকে হিটলার কিন্তু আপনার ইহুদি দমন করেছে, কিন্তু তুরস্কের ভিতরে কিন্তু তিনি হাত দেয় না। এবং তুরস্কের ভিতরে যেসব ইহুদিরা আছে তারা সেখানেই আছে এবং সেখানে তারা একটা বড় রকমের আপনার গুরুত্বপূর্ণ বিশেষ করে এনজিও দখল করে আছে, পেপার পত্রিকা, নিউজ মিডিয়া, বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে ইহুদিরা আছে। হয়তো তারা মনে করেন বিভিন্ন বেশে আছে, অনেকে জানেই না যে এরা ইহুদি, ঠিক আছে, মুসলমানের ভাবধরেও তারা থাকতে পারে। তো এরাই আসলে মূলত এই এরদোগানের বিপরীতে আপনার এই কাজগুলো, এই আন্দোলনটা তারা চালাইতেছে, ঠিক আছে। এখন এখানে ইস্তানবুলের যে মেয়র, তাকে কেন্দ্র করে আন্দোলনটা চলতেছে। এখন ইস্তানবুলের মেয়রের পক্ষে অনেক লোক দাঁড়াইছে এবং দাঁড়ানোর কারণ হলো আপনার ইস্তানবুল যে শহরটা, এই শহরটা মূলত আপনার শহর, আপনার এখানে অনেক মানুষজন ভিজিট করে, ট্যুরিস্ট শহর বলা যায়। এখানে তাদের প্রধান ব্যবসায় হলো হোটেল। এবং অনেকে আপনার ইউরোপিয়ানরা যারা আসে, খ্রিস্টানরা, তারা কিন্তু ওই একটু তাদের চলাফেরা আপনারা তো বুঝেনি যে একটু শর্ট প্যান্ট টট প্যান্ট পরে তারপর খোলামেলা মানে বিভিন্নভাবে তারা চলাফেরা করে। তো এই জায়গাকে কেন্দ্র করে ওখানে তারা একটা আপনার ইহুদিদের অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য করে আসছে এবং সেই ব্যবসাটা বাঁচিয়ে রাখার জন্য এখন এই আপনার ইস্তানবুলের মেয়রের পাশে দাঁড়াইছে, যে এখানে তারা এখন ওই আপনার ইহুদিদের তত্ত্বাবধানেই আসলে এই আন্দোলনটা এখন চলতেছে। এখন মনে করেন এরা চাইতেছে সেই আপনার মিশরের মতো কোনোভাবে যদি সিসিকে যেভাবে ক্ষমতায় আনছিল, তো সেইভাবে আসলে এরদোগানের বিপরীতে বড় একটা আন্দোলন দেখাইয়ে তারপর তারা ক্ষমতায় আনার চেষ্টা করে। এখন মিশরে সফল হয়েছে, তুরস্কে সফল নাও হইতে পারে, কারণ তুরস্কে প্রায় 22 বছর যাবৎ আপনার এই যে এরদোগান ক্ষমতা দখল করে আছে। এবং মিশরে যেটা ঘটছিল যে আপনার সিসির মতো আপনার জেনারেল থেকে কিন্তু সামরিক শাসন জারি করে তারপর ক্ষমতা দখল করাই দিয়েছে মিশরে, কিন্তু এইটা এখানে সম্ভব হবে না। এই কারণে যে আপনার এরদোগান প্রায় 22 বছর ক্ষমতায় থাকার কারণে ওখানে ওই যে ছোট জেনারেল থেকে শুরু করে একেবারে সৈনিক থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত সবাই হইলো এরদোগানের ভক্ত, এরদোগানের ফ্যান ফলোয়ার এবং এরদোগানপন্থী। তো এই জায়গায় এমন কোনো আপনার, এবং আপনারা জানেন তো তুরস্কের যে গোয়েন্দা সংস্থা তারা মোটামুটি শক্তিশালী, তো সেই জায়গায় ওইভাবেই তাদের সেনাবাহিনী গঠন করা। তো সে জায়গায় কোনো সেনাপ্রধান বা কোনো জেনারেল আইসাই হঠাৎ করে ক্ষমতা এরদোগানকে ফেলাই দিয়ে ক্ষমতা দখল করবে না। তো মোটামুটি এখন আসলে কেন এই রোজার সময় বা কেন এখন এই আন্দোলনটা আনা হইল, এখন আসলে মূল ঘটনা রয়েছে সিরিয়ার ভিতরে যে জোলানি তিনি যে ক্ষমতা দখল করে আসেন, তিনি যে এই যে বশার আল আসাদকে হাঁটাইয়া তারপর তিনি ক্ষমতা দখল করলেন। এখন এটা আসলে এরদোগানের তত্ত্বাবধানে হয়েছে কিনা, বা এখন এই যে সিরিয়াকে যদি মনে করেন পুরোপুরি হাত করা যায়,
তাহলে আপনার এটা হাত করতে হইবে তুরস্কের মাধ্যমে, যেহেতু তুরস্কের একটা সাপোর্ট এই যে জুলনির প্রতি আছে। তো সেই জায়গায় তুরস্ককে যদি মানে তুরস্কের ক্ষমতা যদি কোনোভাবে দখল করা যায়, তাহলে মনে করেন সিরিয়াও দখল করতে পারবে দখলদাররা, মানে ইসরায়েলিরা, ঠিক আছে। তো এখন এই সিরিয়া একটা হুমকির মুখে আছে। সিরিয়া সম্ভবত এই রোজার পরে দেখবেন কোনো না কোনোভাবে ইরান হয়তো আক্রমণ করতে পারে সিরিয়ায়, কারণ আক্রমণ করতেই পারে, কারণ এখানে আপনার জেলনি যে ক্ষমতা দখল করে আছে এবং আপনার যে তুরস্কের ভিতরে যে অস্থিরতা, তো তুরস্কের ভিতরে অস্থিরতা থাকার ফলে এই সিরিয়ায় হয়তো এরদোগান ওই সাপোর্টটা নাও দিতে পারেন, ঠিক আছে। এমন হইতে পারে যে জেলনিকে আপনার ওই ইহুদিরাই বুদ্ধি দিতেছে যে তুমি তাড়াতাড়ি এখন তো ইরান এবং রাশিয়া ব্যস্ত আছে, এখনই তুমি এই সিরিয়া দখল করো। তো দেখা যাইতেছে এখন জেলনিকে এই আপনার ইরান থেকে এবং ইরাক থেকে যে কোনোভাবে আপনার সিরিয়া আক্রমণ করা হবে এবং জেলনিকে এখান থেকে সরাই দেওয়া হবে। জেলনির হাতে এই সিরিয়া যতক্ষণ থেকেই গেছে তখন থেকেই আপনার এই হিজবুল্লাহ থেকে আপনার ইরান বিচ্ছিন্ন হয়ে গেছে। হিজবুল্লাহকে কোনোভাবে ইরান সাপোর্ট করতে পারতেছে না, তাকে অস্ত্র দিতে পারতেছে না, বিভিন্ন রকমের বিপদের মুখে পড়তেছে। তো এই জায়গায় আপনার হাতছাড়া হয়ে যেতেছে। তো সেই জায়গায় এখন যে কোনোভাবে হোক, হয়তো রোজার মাস দেখে তারা এখন নীরবে নিবৃত্তিতে পড়ে আছে, কিন্তু রোজার মাস গেলেই দেখবেন এই ইরান ইরাক মিলামিশা তারপর আপনার সিরিয়া দখল করে নেবে। এখন সেখানে হয়তো বাশার আল আসাদকে তো আর ক্ষমতায় প্রতিষ্ঠা করার কোনো বোধহয় সুযোগ তারা করবে না, বা বাশার আল আসাদকে তারা দেবে না ক্ষমতা। হয়তো কোনো শিয়া নেতা বা সুন্নি নেতাকেও দিতে পারে যারা আসলে এই ইরানপন্থী, এরকমের একজনকে হয়তো ক্ষমতায় বসাইবে সিরিয়ায়। তো এখন এখানে আসলে ইসরায়েল ভালো খেলতে পারবে না। কী কারণে খেলতে পারবে না? ইসরায়েল খেলবে মূলত আমেরিকাকে দিয়ে। আমেরিকাই এখন বিপদে আছে। কীভাবে বিপদে আছে? হুতি যেভাবে মনে করেন আমেরিকাকে ধরছে এই আপনার ইয়েমেনে আক্রমণ করার পর, এখন প্রায় 75% আপনার দখলদার এবং আমেরিকার জাহাজে আক্রমণ করতেছে হুতি, এবং সেই আপনার রেড সি দিয়ে কোনোভাবেই এখন আর আমেরিকার একটা জাহাজও রেড সি দিয়ে তারা ঢুকতে পারতেছে না, তাদেরকে ঘুরে আসতে হয়। এবং এই ঘুরে আসার ফলে মনে করেন প্রতিদিন তাদের কয়েক বিলিয়ন ডলার লস হইতে আছে। মনে করেন একটা আপনার জাহাজে তাদের প্রায় $1 মিলিয়ন যদি ঘুরে আসে, $1 মিলিয়ন লস হয়, এবং প্রায় 10 দিন সময় অতিরিক্ত ব্যয় হয়। তো হিসাব করলে প্রায় মনে করেন $1.5 বিলিয়ন প্রতিদিন লস হইতে আছে। তো আমেরিকা তো মনে করেন ডোনাল্ড ট্রাম্প এবং ক্ষমতায়, সে তো লস কোনোভাবেই মানিয়ে নেবে না। লস না মানিয়ে নেওয়ার জন্য তিনি হয়তো কোনো না কোনোভাবে আপনার এই দখলদারদের প্রতি হাত সরাই নিতে পারে, অথবা তিনি ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটাইতে পারে ইলন মাস্কের মাধ্যমে। এখন এখানে খেলাটা খেলতেছে যে দেখেন আপনি এই যে রাশিয়াকে কিন্তু ভাগায় নিয়ে যাইতেছে ট্রাম্প, চেষ্টা করতেছে যে কোনোভাবে রাশিয়াকে ভাগায় নিয়ে যাইবে এবং ইরানকে একটা চাপের মুখে ফালানোর জন্য। তো সেই জায়গায় এখন রাশিয়াকে যদি ইউক্রেনও লেখকে দিতে হয়, তারপরও সে চেষ্টা করতেছে যে রাশিয়াকে নিবে। কিন্তু যখনই মনে করেন এখানে যদি সিরিয়ার কথাবার্তা আসে, বা সিরিয়াকে যদি ইরান দখল করতে চায়, তাহলে রাশিয়া কিন্তু এখানে ফুল সাপোর্ট দিবে, ঠিক আছে, কারণ এখানে রাশিয়ার স্বার্থ আছে। তো সেই জায়গায় এখন যদি মনে করেন কোনোভাবেই এরদোগানের পতন হয়ে যায়, এরদোগানকে ফালাই দেয়, তাইলে মনে করেন সমস্ত প্ল্যান পরিকল্পনা ভেস্তে যাইবে, এবং এই আপনার এরদোগানের পতন মানেই আপনার এই যে সিরিয়া নেতানিয়াহুর দখল। এখন নেতানিয়াহুর দখলে সিরিয়া নিতে হইলে, বা এই যে সম্ভাবনা, বা যে কোনো মুহূর্তে নিতে পারে এরদোগানের পতন ঘটাইয়া, সেই সম্ভাবনা থেকে এখন হয়তো রোজার মাস দিকে তারা মনে করেন মানে নিশ্চুপ আছে, নয়তো এখনই মনে করেন কোনোভাবে না কোনোভাবে ইরান কিন্তু এই সিরিয়া দখল করে নিতে, এবং নিবে আজ অথবা কাল, হয়তো 1 মাস 2 মাস পর কোনো না কোনোভাবে সিরিয়া ইরান দখল করবে, এটা মোটামুটি নিশ্চিত, কারণ ইতিহাস তাই বলে। এখন হয়তো সময়ের অপেক্ষা, রোজার পরে হয়তো যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এবং সেখানে জুলানি মনে করেন কোনোভাবেই ট্যাকেল দিতে পারবে না। জুলানির সেই সক্ষমতা নাই। ইরান ইরাক যদি ঢুকে পড়ে, তাহলে জুলানি কোণঠাস হয়ে যাবে। এবং আপনারা জানেন যে ওই পাশে কুর্দি আছে, এবং এই কিনারে আবার সেই বাশার আল আসাদেরও বাহিনী আছে। এরাও যদি মনে করেন চারপাশ দিয়ে ঘিরে ফেলাইলে জুলানির বাঁচার কোনো সম্ভাবনা নাই। তো এখন আসলে এই রোজার মাস দেখেই হয়তো নিশ্চিত তারা আছে, কিন্তু
এরদোগানেরও পতন হবে না। এরদোগানকে ওইভাবে ডিস্টার্ব করতে থাকলে এই পাশ দিয়া আপনার সিরিয়া দখল করে নেবে ইরান, এবং ইরান যদি ঢোকে এরদোগানও এখানে বাধা দিবে না। এরদোগান মোটামুটি ইরানের সাথে কিন্তু ভালো সম্পর্ক। আপনারা দেখেছেন যে কীভাবে সেই একে হামলা করার পর ড্রোন পাঠিয়ে তারপর তাকে উদ্ধার করছে। এখানে আপনার যদি সরাসরি ইরান হাত দেয় তাহলে আপনার এই যে এরদোগান এখানে হাত দিবেন না, ঠিক আছে? কারণ এরদোগান এবং ইরান এদের শত্রু, একটাই শত্রু, সেটা হলো নেতানিয়াহুকে কোণঠাসা করার জন্য তারা নিজেদের ভিতরে মারামারি করবেন বলে আমার কাছে মনে হয় না। এবং জোলানি তিনি তার কারণে অনেক ডিস্টার্ব হইতেছে ইরানের, কোনোভাবেই তিনি ওই দিকে যোগাযোগ করতে পারতেছেন না, তার ক্ষমতা কমে যাইতেছে। সেই জায়গাটা কেন্দ্র করে তারা অচিরেই মনে করেন আপনার সিরিয়া দখল করবে, এবং সিরিয়া দখল করে সিরিয়া, ইরান এবং ইরাক এবং ইরানের আপনার সম্মিলিতভাবে তারা একটা শাসক হয়তো সিরিয়ায় বসাইবেন।